সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা দেশে যখন মব করে ভাঙচুর চালানো হচ্ছে, ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি যখন ভাঙচুর করা হচ্ছে, সরকার বলছে এইসব কাজ তারা সমর্থন করে না, এইসব কাজ অনাকাঙ্ক্ষিত। কিন্তু এই ভাঙচুর বন্ধে সরকার কি কোনো পদক্ষেপ নিয়েছে? এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো কিছু দেখা গেছে? সরকার মামলা করেছে, পুলিশ ডিপ্লয় করেছে, আর্মি ডিপ্লয় করেছে, এরকম কিছু কি দেখা গেছে? অর্থাৎ সরকার এটা সমর্থন করছে, একভাবে বলা যায় সরকার এটার পৃষ্ঠপোষকতা করছে। কোথাও না কোথাও আটকে আছে সরকার। কিন্তু যারা অপরাধ করছেন, একবারে দৃশ্যমান অপরাধ, তাদেরকে এই সরকার গ্রেপ্তার না করে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছেন। মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করে সরকারের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন। শেখ হাসিনার আমলে আমরা দেখতাম কাউকে গ্রেপ্তার করা হতো আইসিটি অ্যাক্টে, যে তিনি অনলাইনে তিনি রাষ্ট্রদ্রোহ করেছেন, তিনি ওইটা করেছেন, সেটা করেছেন, এরকম তুচ্ছ অভিযোগ দিয়ে রাষ্ট্রদ্রোহ করেছেন বা হুমকি দিয়েছেন, কটূক্তি করেছেন, এইসব বলে মানুষকে তুলে নিয়ে যাইত। এই সরকারও রাষ্ট্রদ্রোহ এরকম কথাকে বা এই একটা মানে ফাঁকা একটা এরকম আওয়াজকে এই সরকার অস্ত্র হিসাবে, আমি বলবো যে স্রেফ অস্ত্র হিসাবে এই সরকার ব্যবহার করছে। এর আগেও একজনকে রাষ্ট্রদ্রোহের মামলায়, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও তার দৃশ্যমান অনেক কর্মকাণ্ড ছিল। কিন্তু মেহের আফরোজ শাওনের আসলে রাষ্ট্রদ্রোহটা কোথায় করেছেন, সরকার কি এটা প্রকাশ করতে পারবেন? আপনি চাইলে নানা ধরনের অভিযোগ দিতে পারেন, তুলে নিয়ে আপনি নানা ধরনের গল্প তৈরি করে তাদেরকে অ্যারেস্ট করতে পারেন বা গ্রেপ্তার দেখাতে পারেন, নানা ধরনের অভিযোগ সরকারের মতো করে, পুলিশের মতো করে প্রমাণ করে দেখাতে পারে। কিন্তু তিনি কি রাষ্ট্রদ্রোহ করেছেন, দৃশ্যমান রাষ্ট্রদ্রোহ কি করেছেন? তিনি গত কিছুদিন ধরে আমাদের প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে নিয়ে কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে শফিকুল আলমের মুজিব কোড পরা ছবি তিনি শেয়ার করেছেন। সাকিব আল হাসানের নির্বাচনী ক্যাম্পেইনের বা নির্বাচনের পোস্টার লাগানো একটা ছবি শেয়ার করেছেন এবং শফিকুল আলমের কয়েকটি বা এই যে বইমেলাতে যে শেখ হাসিনার ডাস্টবিন বানিয়ে, শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানিয়ে শফিকুল আলম যে সেখানে যে ময়লা আবর্জনা ফেলছেন সেটার ছবি শেয়ার করেছেন। এটাই কি রাষ্ট্রদ্রোহ? সরকারের একজন প্রেস সেক্রেটারিকে বা রাষ্ট্রের একজন সরকারি কর্মকর্তাকে এভাবে নিয়ে স্ট্যাটাস দেওয়াটাই কি রাষ্ট্রদ্রোহ? সরকার কি এটা ব্যাখ্যা করতে পারবেন কোন জায়গাটায় রাষ্ট্রদ্রোহ হয়েছে? কোনোভাবে কি প্রেস সেক্রেটারি শফিকুল আলম, যিনি আগে সাংবাদিক ছিলেন, মানে আমাদেরও অগ্রজ ছিলেন, সেই শফিকুল আলমকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণেই কি তার কাল হলো, নাকি অন্য কোনো কারণ? মেহের আফরোজ শাওনের ফেসবুকে গেলে বেশ কিছু স্ট্যাটাস পাওয়া যায়, তিনি এই শফিকুল আলমকে নিয়ে দিয়েছেন। এরপরে সর্বশেষ একটি স্ট্যাটাস, যেটাও রাষ্ট্রদ্রোহের কারণ, সো কল্ড রাষ্ট্রদ্রোহের কারণ হিসাবে মেনশন করতে পারে সরকার। সেটা যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, তখন ডিফেন্স পাকিস্তান নামের একটা টুইটার অ্যাকাউন্ট থেকে, এক্স অ্যাকাউন্ট মূলত, ওইখান থেকে একটা পোস্ট করা হয়েছে, যেখানে বলছে যে বাংলাদেশে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শেষ চিহ্নটাও বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা ভেঙে দিচ্ছে, এরকম এরকম কিছু একটা ভুয়া একটা অ্যাকাউন্ট থেকে। অনেকেই বলছেন এটা ভুয়া, যদিও তাদের ফলোয়ার রয়েছে কত 15-20-এর মতো, কিন্তু 15-20 হাজারের মতো, কিন্তু এটা মোটামুটি ফেক অ্যাকাউন্ট। এটা পাকিস্তানের ডিফেন্সের কোনো এই প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেন, আর্মি বলেন বা তাদের প্রতিরক্ষা সংশ্লিষ্ট সরকারি কোনো এই এক্স আইডি নয় বা অ্যাকাউন্ট নয়, যেখান থেকে আসলে তারা এটা অথরাইজডলি এটা বলছে। এটা পাকিস্তানের একটা লোক হয়তো চালায় এটা, সেটা থেকে স্ট্যাটাসটি দিয়েছে। তো শাওন, মেহের আফরোজ শাওন, তিনি এটা শেয়ার করেছেন, ওইটার স্ক্রিনশটটা শেয়ার করেছেন। এতে কি হয়ে গেল? এটা কি একেবারে রাষ্ট্রদ্রোহ হয়ে গেল? ধরেন শফিকুল আলমকে নিয়ে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, এরপরে তিনি ডিফেন্স পাকিস্তানের এই স্ট্যাটাসটি শেয়ার দিয়েছেন। তো এতে কি হয়ে গেল? নাকি ভেতরে ভেতরে মেহের আফরোজ শাওন ভারতের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশে ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছে? একই সঙ্গে
তার জামালপুরে যে বাড়ি, সেই বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। তার পরিবার হচ্ছে আগে থেকে আওয়ামী লীগের মানে ঘরনার, তিনি হচ্ছে এই গতবার হচ্ছে আওয়ামী লীগের সংরক্ষিত আসন থেকে সম্ভবত নমিনেশন চেয়েছিলেন। এইসব কারণে যে হচ্ছে তাকে রাষ্ট্রদ্রোহ দেখিয়ে, যদিও তার বিরুদ্ধে এতদিন কোনো মামলা ছিল না, তাকে যখন মানে ধরে নিয়ে গেল পুলিশ, প্রথমে বলা যাচ্ছিল না এটা কি হেফাজতে নিয়েছে নাকি কোনো মামলায় গ্রেপ্তার দেখিয়েছে। পুলিশ একবার বলছিল যে এটা আটক, একবার বলছে যে এটা গ্রেপ্তার। আটক আর গ্রেপ্তার মধ্যে তফাৎ রয়েছে। যখন আপনার বিরুদ্ধে মামলা থাকবে, মামলার পর যখন আপনাকে নিয়ে যাওয়া হবে, এটা হচ্ছে গ্রেপ্তার। যখন মামলা থাকবে না কিন্তু কোন একটা সুনির্দিষ্ট অভিযোগে আপনাকে নিয়ে যাবে, তখন এটা আটক। মানে সুনির্দিষ্ট করে কোন থানায় কোথায় মামলা, এটা কিন্তু পুলিশ স্পষ্ট করে বলতে পারেনি। তাহলে একজন মানুষকে এভাবে নিয়ে যাওয়া কি মানে তার মানবাধিকার লঙ্ঘন নয়? এই যে বিশেষত সরকার বা হচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ যে এখন কানা, বা হচ্ছে তারা যে বড় একচোখা হয়ে গেছে, শেখ হাসিনা সরকারের আমলের চেয়েও যে খারাপ দিকে যাচ্ছে, এটা এখানে স্পষ্ট। এই যে দেশে এই পরিমাণ ভাঙচুর চলছে, খুলনার একটা ঘটনা বলি, যে খুলনায় এই শেখ বাড়ি যেটি, সেখানে হামলা চালানো হয়েছে। ঠিক আছে, আওয়ামী লীগের স্থাপনা হিসাবে, আওয়ামী লীগের নিশানা হিসাবে, আপনি যেহেতু আওয়ামী লীগের পতন ঘটিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন, বা অভ্যুত্থানকারীরা এখনো একটা বিপ্লবী চেতনার মধ্য দিয়ে যাচ্ছেন, এই ফ্যাসিবাদের এই নিশানা ঠিক আছে মুছে দিচ্ছেন, মানলাম। কিন্তু অন্যান্য জায়গায় হামলা হচ্ছে খুলনায়। ঠিক এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা বিজ্ঞপ্তি দিতে হয়েছে। তারা বলছে যে শেখ বাড়ি আমরা গুড়িয়ে দিয়েছি, বা শিক্ষার্থীরা আমরা যারা অভ্যুত্থান করেছি তারা গুড়িয়ে দিয়েছে, অন্য কোথাও কোনো হামলার দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেবে না। অর্থাৎ এই হামলাগুলো কিন্তু অন্য হামলা প্রমোট করতেছে। এই যে এতগুলো স্টুডেন্ট বলেন, এতগুলো ছাত্র জনতা বলেন, এতগুলো মানুষ মিলে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 32 নম্বরের বাড়িটিতে ভাঙচুর করলো, ঢাকা শহরের জন্য কি এটা কখনোই নিরাপদ বিষয়? তারা যদি আরেকটা বাড়িতে হামলা করত, সরকার কি কখনোই এগুলো প্রোটেক্ট করেছে? বা এটা প্রোটেকশন দেওয়ার জন্য কোনো, বা শহরকে নিরাপদ রাখার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য কি সরকার কিছু করেছে? কিন্তু মেহের আফরোজ শাওন বাংলাদেশে বোমাবাজি করবে, যেহেতু বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে, তিনি হয়তো অন্য কোনো বাড়ি ভেঙে দিবেন, তার জন্য তাকে গ্রেপ্তার করে ফেললেন। বড়ই অবাক লাগলো। তার বিরুদ্ধে মামলা থাকলে তাকে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা যাইতো, এমন না যে তিনি দেশ থেকে পালিয়ে যাচ্ছেন। এখন তো দেশ থেকে পালিয়ে যাওয়া অত সহজ বিষয় না। তাহলে তাকে কেন গ্রেপ্তার করলেন? তিনি তো ওই যে শফিকুল আলমের ওই স্ট্যাটাস নিয়ে, স্ট্যাটাস বা হচ্ছে এই যে এই ডিফেন্স পাকিস্তান, ধরলাম এটা একটা বুয়া জিনিস, তিনি হচ্ছে শেয়ার করেছেন, তাও কি আপনি তাকে গ্রেপ্তার করতে পারেন? তো সেই জায়গা থেকে এত মিনিমাম অভিযোগে, বা হচ্ছে এরকম মানে রাষ্ট্রদ্রোহ একটা হচ্ছে মানে কি একটা ফাঁকা অভিযোগ আমার বিরুদ্ধেও করা যায়। আমি এই যে ইউটিউবে কথা বলছি, যে কেউ চাইলে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, মানহানি, নানা ধরনের মামলা দিয়ে আমাকেও কিন্তু অ্যারেস্ট করতে পারে, এবং যে কাউকেই করতে পারে। সরকার চাইলে এটা করতে পারে। আমরা তো এখানে আমাদের হাত পা বাঁধা। সরকার যে অভিযোগ দেবে, যে অভিযোগ মানে কারাগার রয়েছে, আমাদেরকে গ্রেপ্তার করাটাই বাকি, এইটুকুই। তো আদতে শেখ হাসিনার পতন হলো, আগের যে ঘটনাবলী পুনরাবৃত্তি হচ্ছে না? হচ্ছে। মূলত সরকার এখানে এতগুলো বিশৃঙ্খল পরিস্থিতি, বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে, সেগুলোর মানে নিবৃত করার, আপনি গ্রেপ্তার না করেন, অন্তত অন্য কোথাও যেন হামলা না হয়, বা এই যে যারা হচ্ছে ভাঙচুর করতে আসছেন তাদেরকে বুঝিয়ে যে তোমরা এখানে ভাঙচুর করেছো, আর কোথাও কইরো না, বা হচ্ছে এই যে এগুলার নিরাপত্তা দেওয়া দেশের মানুষকে, সেগুলোর পথে কি হাঁটছে? কিন্তু পুলিশ গিয়ে মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করছে, এবং এবং চিরাচরিত অস্ত্র যেটি রাষ্ট্রদ্রোহ, সেই অস্ত্রটি এই সরকারও ব্যবহার করছে। নাকি শফিকুল আলমকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণেই কাল হলো মেহের আফরোজ শাওনের জন্য? এটা সরকারি ভালো বলতে পারে। দৃশ্যমান আর কোনো অভিযোগ শাওনের বিরুদ্ধে অন্তত আমি দেখিনি। কেন গ্রেপ্তার করেছে, আর কাকে কাকে গ্রেপ্তার করতে পারে? নাকি সরকার মুক্ত মত, যারা হচ্ছে ভিন্ন মত পোষণ করে তাদেরকে দমন করতে চাচ্ছে? আওয়ামী লীগের দোসর বলে, ফ্যাসিস্টের দোসর বলে সরকার কি সেগুলো দমন করার চেষ্টা করছে কিনা, সেটা সরকারই ভালো বলতে পারে। তবে পরিস্থিতি যা দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে না। যদি এরকম চলতে থাকে, হয়তো যারা এখন কথা বলছেন, সরকারের সমালোচনা করছেন, সরকারের সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন, তাদের মুখ বন্ধ হয়ে যাবে, এবং ধীরে ধীরে ভয় পাওয়া শুরু হচ্ছে। একটা দেশে গণতন্ত্র তখনই থাকে না যখন মানুষ ভয় পাওয়া শুরু
করে, কথা বলতে, নিজের ফিলিং এক্সপ্রেস করতে, যখন নিজের কোনো একটা দাবি দাওয়া উত্থাপন করতে ভয় পায়, তখন বোঝা যাবে ওই দেশে আর গণতন্ত্র নাই। যেমনটা শেখ হাসিনা সরকারের আমলেও ছিল না, এখনো ধীরে ধীরে শুরু হচ্ছে। আলটিমেটলি অভ্যুত্থান করে শেখ হাসিনার পতন ঘটিয়ে এই যে সো কল্ড মানবিক সরকার বসিয়ে কি বাংলাদেশের মানুষের কোন লাভ হলো কিনা, সেটা বাংলাদেশের মানুষই একদিন বিচার করবে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।